সুচেতার অনেক বড় পরিবার ছিল। তারা সবাই মিলে মোহনপুর নামক একটি গ্রামে থাকত। তাদের বড় সংসার হলেও রোজগার করার লোক শুধুমাত্র একজনই ছিল, আর সেটা হলো সুচেতার স্বামী অর্ঘ্য। অর্ঘ্যর দাদা অমূল্য একটি তাঁতকলে কাজ করত। সেখানে তাঁতের মেশিনে ভুল করে পা ঢুকে গিয়ে তার একটা পা বাদ চলে যায়। তারপর থেকে অমূল্য অনেক কাজ খুঁজলেও হাতে লাঠি নিয়ে ঘোরায় একজন মানুষকে কেউ কাজ দিতে রাজি হয় না। অর্ঘ্য প্রচন্ড পরিমাণে কর্মঠ একজন মানুষ ছিল। সবার সমস্ত ইচ্ছা পূরণ করাই সে তার একমাত্র লক্ষ্য বলে মনে করত। কিন্তু সুচেতা এমন ছিল না। সে তার স্বামীর টাকা সবটা নিজের জন্য এবং নিজেদের জন্যই খরচ করতে চাইতো। তাই অর্ঘ্য যেটুকু রোজগার করে সেটুকু সবটাই পরিবারের পেছনে খরচ হয়ে যাচ্ছে দেখে সুচেতা এবং অর্ঘ্যের মধ্যে প্রায় প্রত্যেক দিনই অশান্তি বাধে। তুমি এই মাসেও সমস্ত টাকা তোমার মায়ের হাতে তুলে দিলে। তুমি যখন এভাবে নিজের পরিবারের পেছনেই সব টাকা ঢেলে দেবে, তাহলে আমার বাবা মাকে এত বড় বড় কথা বলে আমাকে বিয়ে করেছিলে কেন? দাদার কাজটা চলে যাওয়ার পরে আমাদের সংসারের কি অবস্থা হয়েছে সেটা কি তুমি জানো না? নাকি জেনেও না ভাবার ভান করো? তোমার সব আবদার তো আমি পূরণ করার চেষ্টা করি, তাও তোমার লোভ কমে না কেন? এরকম চলতে থাকলে আমার লোভ কোনোদিনও কমবে না। কবে থেকে বলছি এই বেড়ার বাড়িটা ছেড়ে একটা ইটের বাড়ি তৈরি করো। তুমি তো আমার কথাই শুনছো না। একটা ইটের বাড়ি বানানো কি কম খরচের? এতজনের ভর পোষণের দায়িত্ব নিয়ে আমার হাতে তো কোনো টাকাই বাঁচে না যে আমি ইটের বাড়ি বানাবো। সেই জন্যই তো বলছি সবাইকে খাওয়াতে হবে না। তোমার দাদা কাজ পাচ্ছে না যখন, তখন তোমার বৌদিকে বলো কাজ খুঁজতে। সবাই মিলে সাহায্য করলে তবেই না সবার স্বপ্ন পূরণ হবে। অবান্তর জেদ করো না সুচেতা। আমি যা রোজগার করি সেই টাকা দিয়ে আমার গোটা পরিবার না খেয়ে শুকাবে, আর সেই টাকা দিয়ে আমার স্ত্রী শুধুমাত্র নিজের মনোবাঞ্ছনা পূরণ করবে, এটা তো হয় না। এভাবে অর্ঘ্য সুচেতার সমস্ত দাবি নাকচ করে দিয়ে সেখান থেকে চলে যায়। সুচেতা অর্ঘ্যর কাছে সোনা চায় না, বড় বাড়ি গাড়ি কিছুই চায় না। সে শুধু চায় তার মাথা গোঁজার জন্য একটা পাকাপোক্ত বাড়ি, আর সেটা ইটের বাড়ি ছাড়া কখনোই সম্ভব নয়। অর্ঘ্য অনেক চেষ্টা করে প্রত্যেক মাসে একটু একটু করেও টাকা জমানোর, কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো কারণে তার সেই জমানো টাকা থেকে অল্প একটু একটু টাকা খরচ হতেই থাকে। দেখতে দেখতে বেশ ঠান্ডাও পড়ে যায়। বেড়ার ঘরে থাকা শুধু সুচেতা কেন, সবার জন্যই যেন দুষ্কর হয়ে ওঠে। যেভাবে এই বেড়ার ফাঁকাগুলো থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, তাতে গায়ে লেপ কম্বল জড়ালেও ঠান্ডা কিছুতেই কমবে না। এবারে যে এত শীত কেন পড়েছে উপরওয়ালাই জানে। প্রত্যেক মাসে যখন আপনার ছোট ছেলের দেওয়া সমস্ত টাকা খরচ করে ফেলেন, তখন তো এগুলো মাথায় থাকে না, তাই না? সব টাকা খরচ না করে যদি কিছু টাকা জমাতে পারতেন, তাহলে এই বেড়ার ঘর ছেড়ে আজকে আমরা ইটের ঘরে থাকতে পারতাম। খরচ কি আর ইচ্ছা করে করি বৌমা? এত বড় সংসার আমাদের, তার উপরে বড় খোকার কাজটাও চলে গেছে। তুমি তো সবই জানো। কিছুই জানি না, আমি শুধু এটুকু জানি যে আপনারা সবাই মিলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমার স্বামীর পকেট খালি করার সমস্ত রকমের ফোন দিয়ে এটে বসে আছেন। এসব তুমি কি বলছো সুচেতা? আমি যখন বা যেদিন থেকে কাজ করতে পারবো সেদিন থেকে ভাইয়ের সব দিন একটু একটু করে মিটিয়ে দেবো, কথা দিচ্ছি। তুমি শুধু আমাকে এইভাবে অপমান করো না। আপনি চুপ করুন তো। আপনার জন্যই তো এত সমস্যা। নিজের রোজগার করার মুরত নেই, অথচ ছেলে স্ত্রী সবাইকে নিয়ে ভাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছে। আপনাদের পেছনে এত টাকা যদি ঢালতে না হতো, তাহলে আজকে আমাদের একটা ইটের পাকা বাড়ি থাকতো। এখন আপনাদের জন্য আমাকে ঠান্ডায় কষ্ট পেয়ে মরতে হবে। এই বলে সুচেতা সেখান থেকে চলে যায়। তার এরকম ব্যবহারে তার শ্বশুর বাড়ির বাকি লোকজন খুবই নিরাশা এবং অপরাধ বোধে ভুগতে থাকে, কিন্তু তাদের কাছে কিছু করারও থাকে না। যেহেতু অর্ঘ্য বাড়ির সকলেই সমস্ত খরচা বহন করে, তাই তার স্ত্রীকে চটাতে কেউই মন থেকে আগ্রহী হয় না। দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ মতো কাটে। অর্ঘ্য মাহিনা পেলে সমস্ত টাকাটাই তার মায়ের হাতে এসে তুলে দেয়। সুচেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে, কিন্তু তার আর কিছু করার থাকে না। কিছুক্ষণ পরে মীনা দেবী সুচেতার কাছে যায়। অর্ঘ্য তো সমস্ত টাকাটা আমার হাতেই দিয়ে গেছে, তাই ভাবলাম খরচা করার আগে একবার তোমার সঙ্গে একটু কথা বলে নিই। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনার ছেলের দেওয়ার টাকা আপনি নিজের কাছেই রাখুন, আর নিজেরা আনন্দ ফুর্তি করে কাটান। আমার দেখার কোনো দরকার নেই। আমি টাকা নিজের কাছে রাখবো বলে তো এখানে আসিনি। অর্ঘ্য আমাকে যা টাকা দিয়েছে তার থেকে শুধুমাত্র সংসার খরচ চালানোর মতো টাকা রেখে আমি পুরো টাকাটাই তোমাকে দিতে এসেছি। সত্যি বলছেন? বাকি সমস্ত টাকাটা আমাকে দিয়ে দেবেন? পরে আবার না করে দেবেন না তো? টাকাটা এখনই নিয়ে এসেছি তোমাকে দেব বলে। এটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তুমি ইটের ঘর বানানো শুরু করে দাও, তা না হলে এরপরে আরো যখন শীত পড়বে তখন কিন্তু আরো কষ্ট হবে।
এই কথা শুনে সুচেতা এতই আনন্দ পায় যে সে মীনা দেবীর হাত থেকে টাকাটা একেবারে ছিনিয়ে নেয়। সে শুধুমাত্র নিজের ঘরটুকু মিস্ত্রি দিয়ে ঠিকঠাক করাতে শুরু করে দেয়। একটা ঘর বানাতে প্রচুর খরচ, তাও আবার একেবারে ইটের ঘর। মেঝে, ছাদ, দেওয়াল সবকিছু নিয়ে প্রায় 50,000 থেকে 60,000 টাকার উপর খরচ ছিল। এই সমস্তটা জেনেও সুচেতা তার ঘর বানানো শুরু করে দেয়। অর্ঘ কিছুতেই বুঝে উঠতে পারে না ঘর বানানোর জন্য সুচেতা এত টাকা কোথা থেকে পেয়েছে। আমার মা আমাকে দিয়েছে, তুমি না বুঝলেও আমার মা তো বোঝে। এই ঠান্ডার মধ্যে ইটের ঘর কতটা দরকারি বলো তো, সেই কারণেই মা আমাকে দিয়েছে এই ঘর বানানোর টাকা। আমি রোজগার করা সত্ত্বেও তুমি মায়ের কাছে টাকা চেয়ে এইভাবে আমাকে ছোট করবে, আমি কখনো ভাবিনি। তোমার রোজগারের টাকা আমার হাতে আসে নাকি? প্রত্যেক মাসেই তো সবটা নিজের মায়ের হাতে তুলে দাও। তুমি আর বেশি কথা বলো না, বুঝলে? ঠিকই বলেছো, এসব ব্যাপারে যত কম কথা বলা যায় ততই ভালো। যতদিন না তোমার এই ইটের ঘর তৈরি হচ্ছে ততদিন না হয় আমরা আমার বন্ধু বিজনের বাড়িতে থেকে নেব। শুধু তো রাত্রে ঘুমানোটুকু, ওইটুকু ব্যবস্থা হয়ে যাবে। ভালোই হবে, তুমি এখানে থাকবে না। আমি শান্তি করে আমার এই গরিব ভাসুর আর চায়ের থেকে টাকা আদায় করতে পারবো। অনেক খেয়েছে আমাদের টাকায়, এবার আমাদের ঘরের খরচে ওদেরকেই সাহায্য করতে হবে। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। সুচেতার ঘর অর্ধেকটা তৈরি হয়ে যায়, কিন্তু বাকি অর্ধেকের জন্য তার প্রচন্ড টাকার দরকার পড়ে। সে কি করবে কিছু বুঝে উঠতে পারে না। সে অর্ঘকে মিথ্যা কথা বললেও নিজে ভালো করেই জানে যে তার মায়ের পক্ষে ঘর বানানোর জন্য এতগুলো টাকা দেওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু ঘর সে বানাবে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। সামান্য একটা ঘরের জন্য একটা মানুষ কতটা উতলা এবং কতটা অমানবিক হয়ে যেতে পারে সেটা বোধহয় সুচেতাকে না দেখলে বিশ্বাসই করা যায় না। টাকার সমস্যার কথা ভাবতে ভাবতে সুচেতা তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে যায়। আমার ঘর বানাতে এখনো টাকার অভাব পড়ছে। তোমরা এতদিন ধরে যত টাকা নষ্ট করেছো সব টাকা থাকলে বোধহয় এতদিনে 2 তলা বাড়ি বানিয়ে ফেলতে পারতাম। এখন তুমি আমাদের থেকে কি চাও সেটা বলো। আমরা চেষ্টা করব নিজেদের সামর্থ্য মতো তোমাকে সাহায্য করার। আমি চাই আপনাদের কাছে যা কিছু অল্প মূল্যবান জিনিস আছে সব আপনারা আমাকে দিয়ে দিন। সেটা বিক্রি করে যেই টাকা পাবো সেটা দিয়ে বাকি ঘরটা তুলতে পারবো। আমার কাছে যা টাকা পয়সার গহনাগাটি ছিল সব তো ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে তার মাহিনা দিতে আর তোমার দাদার পায়ের চিকিৎসা করতেই চলে গেছে। ঠিক আছে, তাহলে কাল থেকে আর ছেলেকে স্কুলে পাঠিও না, কারণ আমার ঘর সম্পূর্ণভাবে তৈরি না হলে আমার স্বামীকে আমি কিছুতেই তোমাদের 1 নয়া পয়সাও দিতে দেব না, এ আমি বলে দিলাম। এরকম করো না সুচেতা, একটা বাচ্চার জীবনে পড়াশোনা কতটা দরকারি সেটা তো তুমি জানোই। সামান্য একটা ইটের ঘরের জন্য একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া কি ঠিক? নিজের ভবিষ্যৎ ভেবে নিজেকে সুস্থ আর স্বাভাবিক রাখার জন্য সব কাজই ঠিক। আমার ইটের ঘর চাই, যেভাবেই হোক। খুব জাকিয়ে শীত পড়ার আগে আমাকে যে ইটের ঘর তৈরি করতেই হবে। সুচেতার কথা শুনে রোহিণী কিছু না বলে নিজের ঘরে যায়। কিছুক্ষণ পরে বেশ কিছুটা টাকা হাতে নিয়ে রোহিণী সুচেতার কাছে ফিরে আসে। এটা আমার ছেলে স্কুলের পরীক্ষার ফিস আর ভর্তির মাহিনা। অর্ঘর দেওয়া টাকা থেকে কিছুটা টাকা সরিয়ে রেখেছিলাম, সেটাই তোমার হাতে তুলে দিলাম। রোহিণীর কাছ থেকে টাকাটা নিয়ে সুচেতার আত্মসম্মান বোধ বা মানবিকতা বোধে আঘাত লাগা উচিত ছিল, কিন্তু সেসব কিছুই হয়নি। সে যথেষ্ট আনন্দ করেই রোহিণীর হাত থেকে টাকাটা নিয়ে তার মিস্ত্রিদের হাতে তুলে দেয় এবং মিস্ত্রিরা আবার ঘর বানানোর কাজে লেগে পড়ে। সামান্য একটা ঘর বানানো নিয়ে প্রত্যেকদিন সুচেতা কোনো না কোনোভাবে তার বাড়ির লোকজনকে এতটাই অপদস্থ করে এবং এতটাই বিরক্ত করে যে তারা বাড়ি ছেড়ে চলে যেতে পারলেই শান্তি পায়। আমাদের ঠিক করে খাওয়া দাওয়া, আমার নাতিটার পড়াশোনা, আমার ছেলের চিকিৎসা সবই তো বন্ধ করে দিয়েছো। আর কিভাবে তোমাকে টাকা দেব আমরা? মাসের পর মাস, বছরের পর বছর যখন আমার স্বামীর থেকে টাকা নিতেন তখন তো একবারও ভাবেননি যে ও কি করে টাকাগুলো দিতে পারবে। 2 সপ্তাহ হয়ে গেল ঘরের কাজ চলছে, আমি কখনোই একবারে টাকা দিতে পারি না বলে এত লেট হচ্ছে। যা অবস্থা তা দেখে মনে হচ্ছে শীতের পরেই আমার ঘরটা তৈরি হবে। এবার কি করব বলো? শুরু থেকে যেটা বলেছো আমরা তো সেটাই করছি। অর্ঘর এ মাসের সমস্ত টাকাটা তো তোমার হাতেই তুলে দেওয়া হলো, আর কি করতে পারবো আমরা? সমস্ত টাকা মোটেই আমার হাতে দাওনি, সংসারের জন্য বেশ মোটা টাকা সরিয়েই রেখেছো, সেটাও দিয়ে দাও তো। ওই টাকাটা দিলে আমার ঘরের কাজ একেবারে শেষ হয়ে যাবে। দেরি করো না, টাকাটা এনে দাও। ওই টাকাটা তোমাকে দিয়ে দিলে আমরা খাবো কি? আমাদের ঘরে তো মাসের রেশনও ঢুকবে না। কয়েকদিন আগেই তো একটা বড় বস্তা মুড়ি কিনে আনলে, ওই মুড়ি খাবে, আমিও তো তোমাদের সাথে খাবো। আমার তো অসুবিধা হবে না মুড়ি খেতে। তোমাদের বেশি বড় লোকই চাল, তাই না?
আমরা না হয় মুড়ি খেয়ে থেকে যাব, কিন্তু পাপানের মতো ওইটুকু একটা দুধের শিশু এই ঠান্ডার মধ্যে মুড়ি খেয়ে কি করে দিন কাটাবে বৌমা? ওর জন্য তো প্রত্যেকদিন আমাদেরকে দুধ কিনতেই হবে। যার বাচ্চা তার চিন্তা, এখানে আমার কিছু করার নেই। এই একবার শীতে ঘরটা একটু তৈরি হয়ে গেলেই ঠান্ডা সনসনে কনকনে হাওয়া থেকেও তো বাঁচবো, আর গরমকালের জন্য একটা এসির ব্যবস্থাও করে ফেলতে পারবো। ইটের ঘরটা আমাকে বানাতেই হবে। এই বলে রীতিমতো জোর জবরদস্তি করে সুচেতা রোহিণীদের খাওয়া খরচের থেকেও সমস্ত টাকাটা নিয়ে চলে যায়। কয়েকদিনের মধ্যেই তার পাকা ইটের বাড়ি তৈরি হয়ে যায়। সমস্ত খবর পেয়ে অর্ক তার বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে দেখে তার ভাইপো ছোট্ট 7 বছরের পাপান একা একা রাস্তায় খেলা করছে। অর্কর এই দেখে বেশ অদ্ভুত লাগে, কারণ পাপানের এই সময় স্কুলে থাকার কথা ছিল। এই পাপন, তুই স্কুলে যাসনি কেন রে? এই সময় স্কুলে না গিয়ে বাইরে খেলছিস কেন? কাকু এত কষ্ট করে তোকে পড়াশোনা শেখানোর ব্যবস্থা করছে, আর তুই এইভাবে স্কুল কামাই করে রাস্তায় রাস্তায় খেলছিস? চেহারাটার এরকম অবস্থা হয়েছে কেন তোর? খাচ্ছিস না ঠিক করে? কাকিমা তো মায়ের থেকে সব টাকা নিয়ে নিয়েছে, আমাদের খাবার কেনার জন্য তো টাকা রাখেনি। কতদিন বাবা ওষুধ খাইনি জানো? আমরা তো কতদিন ভাতও খাইনি, প্রত্যেকদিন আমরা শুধু জল মুড়ি খাই। আমার স্কুলে ভর্তি হওয়ার টাকাটাও তো কাকিমা নিয়ে নিয়েছে। এই কথা শুনে অর্ঘর মাথা খারাপ হয়ে যায়। সে তাড়াতাড়ি পাপানকে নিয়ে বাড়িতে আসে। তার বাড়ির মাত্র একটা ঘর বাইরে থেকে একেবারে ঝা চকচকে সুন্দর এবং সুন্দরভাবে রং করা ছিল, কিন্তু বাড়ির বাকিটা সেই আগের মতোই বেড়ার ঘর ছিল। এই একটা ইটের ঘর তোলার জন্য সুচেতা কিভাবে সবাইকে কষ্ট দিয়েছে সেটা ভেবে অর্ঘ চোখে জল চলে আসে। অর্ঘকে বাড়ি ফিরে আসতে দেখে সুচেতা খুবই খুশি হয়। সে অর্ঘকে নিজেদের ঘর দেখানোর জন্য নিয়ে যেতে চায়। তোমার এই পাপের ঘরে আমি কোনোদিনও থাকবো না। আমার ভাইবোর পড়াশোনা বন্ধ করি আমার বাড়ির লোকের মুখ থেকে তাদের খাবার গ্লাস কেড়ে নিয়ে তুমি ঘর বানাচ্ছ, আর তুমি আশা করছো আমি সেই ঘরে থাকবো? কখনো না। মা তো নিজে আমার হাতে টাকা তুলে দিয়েছিল, আমি তো চাইনি। বিশ্বাস করো, এত কষ্ট করে নিজের মনের মতো ঘরটা বানালাম, আর তুমি সেই ঘরে থাকবে না? তুমি তো ঘর বানাতে চেয়েছিলে, নিজের জন্য পাকাপোক্ত ইটের ঘর। ঘর হয়ে গেছে তো বানানো, এবার শান্তিতে ওই পাপের ঘরে শুয়ে এই কদিনে তুমি কি কি পাপ করেছো সেগুলো গুনতে থাকো। আমি কোনোদিন ওই ঘরে একটা পাও রাখবো না। এই বলে অর্ঘ সেখান থেকে চলে যায়। তারপর থেকে সে তার মায়ের সঙ্গেই থাকতে শুরু করে। কয়েক মাস হয়ে গেলেও সে সুচেতার সঙ্গে কথাও বলে না এবং ভুলেও তার ওই ইটের ঘরে পা দেয় না। স্বামীর কাছ থেকে এভাবে প্রত্যাখ্যান পাওয়ার পরে সুচেতার আর সেখানে থাকতে ইচ্ছা করে না। সেও নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বৈশাখী দেবী তার 2 মেয়ে অহনা এবং কোয়েলের সঙ্গে থাকত। অহনা এবং কোয়েল তার নিজের মেয়ে হওয়া সত্ত্বেও বৈশাখী দেবী শুধুমাত্র তার বড় মেয়ে অহনাকেই ভালোবাসত, কিন্তু কোয়েলকে সে একেবারেই পছন্দ করত না। সে তার 2 মেয়ের মধ্যে সবসময় দ্বিচারিতা করত। তার পেছনে একটা অনেক বড় কারণ ছিল। বৈশাখী দেবীর ছোট মেয়ে কোয়েল যেদিন জন্মগ্রহণ করেছিল ঠিক সেদিনই বৈশাখী দেবীর স্বামী মদন বাবু হার্ট অ্যাটাকের ফলে মারা যায়। এর ফলে বৈশাখী দেবী তার ছোট মেয়েকে অপয়া বলে মনে করে, তাই কখনো সে কোয়েলের সঙ্গে ভালো ব্যবহার করে না। কিন্তু অহনা তার ছোট বোনকে খুবই ভালোবাসে। এমনই একদিন, কোয়েল, এই দেখ আমি তোর জন্য কি এনেছি, তোর ফেভারিট চকলেট আইসক্রিম। নে তাড়াতাড়ি এটা খেয়ে নে। চকলেট আইসক্রিম দেখে কোয়েল খুবই খুশি হয়। থ্যাংক ইউ দিদি, আমার কদিন ধরে চকলেট আইসক্রিম খাবার খুব ইচ্ছে করছিল। মাকে আমি অনেকবার বলেছিলাম, কিন্তু মা আমার কথা একবারও শোনেনি। আমার চকলেট আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তোকে আমি বলেছি তো, তোর যা প্রয়োজন পড়বে তুই আমাকে বলবি, তুই মাকে কেন বলিস? নে এবার তাড়াতাড়ি খেয়ে নে, দেরি করিস না। কোয়েল যেই আইসক্রিম খেতে শুরু করে ঠিক তখনই সেখানে তার মা বৈশাখী দেবী চলে আসে। সে কোয়েলকে আইসক্রিম খেতে দেখে খুবই রেগে যায় এবং কোয়েলের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নেয়। অহনা, তোকে কতবার বলেছি তুই এই অপয়া মেয়েটার সঙ্গে মিশবি না? এই মেয়ে, নিজের বাবাকে খেয়ে তো সুখ হলো না, তুই এবার আমার মেয়েটার দিকে নজর দিচ্ছিস। আর তুই অহনা, তুই আমার কাছ থেকে টাকা চাইলি খাবার খাবি বলে, নিজে না খেয়ে তুই একে আইসক্রিম খাওয়াচ্ছিস। চল এখান থেকে, এই আইসক্রিমটা এবার তুই খাবি। এই বলে বৈশাখী দেবী জোর করে তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। কোয়েল তার মায়ের এমন ব্যবহারে খুবই দুঃখ পায়, কিন্তু এসবে কোয়েল অভ্যস্ত ছিল। তার মা তার সঙ্গে সবসময় এরকমটাই করত।
দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। অহনা এবং কোয়েল দুজনেই বড় হয়ে ওঠে, কিন্তু বৈশাখী দেবীর স্বভাবে কোনো রকমের পরিবর্তন আসে না। সে এখনো পর্যন্ত তার ছোট মেয়েকে সহ্য করতে পারে না। এরই মধ্যে বৈশাখী দেবী এক বড়লোক পরিবারে অহনার বিয়ে ঠিক করে। অহনা বিক্রমের সঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। অহনা চলে যাওয়ার পর বৈশাখী দেবী তার ছোট মেয়ের উপর আরো বেশি অত্যাচার করতে শুরু করে। আরে বাবা, তাড়াতাড়ি হাত চালা। হাতে কি তোর মেহেন্দি লাগানো আছে যে তুই এত আস্তে আস্তে কাজ করছিস? তাড়াতাড়ি ঘরগুলো মুছে নে, তারপর দুপুরে রান্নাও তো করতে হবে। তোর রান্না হবে কখন আর আমি খাবো কখন? মা, আজকে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে, গা হাত পা ভীষণ ব্যথা করছে, সেই জন্য আমি ঠিক করে কাজ করতে পারছি না জানো। আমি ঘরগুলো মুছে একটু বিশ্রাম করি, তারপর না হয় দুপুরের জন্য হালকা কিছু রান্না করব। আমি যা বলবো তোকে সেটাই করতে হবে। তোর কোনো কথাই এখানে চলবে না, বুঝেছিস? ভুলে যাস না তোর দিদি আর এখানে নেই যে তোকে আমার হাত থেকে বাঁচাবে। সময় মতো কাজ না হলে এমন মার মারবো সারা জীবন মনে রাখবি। এই শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায় এবং সে শারীরিক অসুস্থতা নিয়েই কাজকর্ম করতে থাকে। এরকম ভাবে কিছুদিন কাটে। একদিন অহনা তার স্বামী বিক্রমের সঙ্গে নিজের মায়ের বাড়িতে আসে। বিক্রম খুবই ভালো ছেলে ছিল। কোয়েলের সরলতা এবং তার নম্রভদ্র আচরণ বিক্রমের ভালো লাগতো, কিন্তু কোয়েল সবসময় মনমরা হয়ে থাকতো বলে বিক্রম কোয়েলকে খুশি করানোর চেষ্টা করত। এই নাও জামাইবাবু, আমি তোমাদের জন্য মুগ ডালের হালুয়া বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে, আর এখানে পায়েসও আছে। বাহ কোয়েল, তুমি তো খুব ভালো হালুয়া বানিয়েছো, পায়েসটাও দারুণ হয়েছে। এত ভালো রান্না তোমার দিদি তো করতে পারে না। আগে যদি জানতাম তোমার দিদির থেকে ভালো রান্না তুমি করতে পারো, তাহলে তো তোমাকেই বিয়ে করতাম। একদমই নয়, আমার দিদি তো খুব ভালো রান্না করতে পারে। আমার যখনই কিছু খাওয়ার ইচ্ছা করতো, আমার দিদি তো আমাকে রান্না করে খাওয়াতো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন তো তুমি আমাকে হালুয়া খাইয়ে খুশি করে দিলে, তাই তোমাকে তো এখন একটা উপহার দিতেই হবে। এই নাও তোমার জন্য একটা ব্রেসলেট, দেখো তো ব্রেসলেটটা পছন্দ হয়েছে কিনা। ব্রেসলেটটা দেখে কোয়েল খুবই খুশি হয়। আচ্ছা, শালি একটু হালুয়া রান্না করে খাইয়েছি বলে তুমি শালিকে সোনার ব্রেসলেট দিয়ে দিলে, আর আমি তোমাকে কত কিছু রান্না করে খাইয়েছি, আমাকে তো কিছু দিলে না তুমি। একদম আমাদের দুজনের মাঝে আসবে না বলে দিলাম, এটা আমাদের সালি জামাইবাবুর ব্যাপার। এরকম ব্রেসলেট নিতে হলে তোমাকেও আগে এরকম হালুয়া রান্না করে শিখতে হবে। এই কোয়েল, ঠিক বললাম তো? তোমার দিদিকে শিখিয়ে দেবে তো ভালো করে কিভাবে এরকম হালুয়া রান্না করতে হয়, তাহলে কিন্তু আবার একটা ব্রেসলেট দেবো। এইভাবেই বিক্রম তাদের দুই বোনের সঙ্গে হাসি মজা করতে থাকে। কোয়েল খুবই খুশি হয়, কিন্তু বৈশাখী দেবী এসব কিছুতেই মেনে নিতে পারে না। তার ভীষণ পরিমাণে রাগ হয়। কিরে মুখপুরি, তুই তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস কেন? তোর কি আর কোনো কাজ নেই? খাবার খেতে দিয়েছিস, খাবার দিয়ে চলে যাবি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করার কি আছে? মা, আপনি কোয়েলকে বকছেন কেন? কোয়েল তো কিছু ভুল করেনি, আমরা তো একটু জাস্ট নিজেদের মধ্যে মজা করছিলাম, এতে কোয়েলকে বকার মতো তো কিছু নেই। তুমি কিছুই জানো না জামাই বাবা, এই মেয়েটা বড্ড অপয়া। জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের বাবাকে খেয়ে ফেলেছে, আর তোমাদের এখন সবে সবে নতুন বিয়ে হয়েছে। এর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো, না হলে কিন্তু তোমাদের জীবনেও বিপদ আসতে পারে। নিজের মায়ের মুখে এমন কথা শুনে কোয়েলের খুবই খারাপ লাগে, তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে নিজের ঘরে গিয়েও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। কোয়েলকে শান্ত করানোর জন্য তার দিদি এবং জামাইবাবু তার ঘরে আসে। দেখো কোয়েল, মায়ের কথা শুনে এত কান্নাকাটি করার কিছু নেই। তুমি অপয়া নাও এটা আমরা জানি, তোমার জন্মের সঙ্গে তোমার বাবার মৃত্যুর কোনো সম্পর্ক নেই, ওটা একটা মাত্র দুর্ঘটনা ছিল। তাই তুমি তোমার মায়ের কথা ইগনোর করো প্লিজ। ছোটবেলা থেকে মাকে একই রকমের দেখে আসছি, ভেবেছিলাম এবার হয়তো মা পাল্টে যাবে, কিন্তু দুঃখের বিষয় মা তো আগের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে গেছে। দেখ বোন, আমি আগেও তোর পাশে ছিলাম আর এখনো তোর পাশে আছি। তোর যখন যেটা প্রয়োজন পড়বে, তোর যখনই কোনো অসুবিধা হবে, তুই আমাকে জানাবি। আমার বাড়ি তো বেশি দূরে নয়, তুই আমার বাড়িতে যাবি, দরকার হলে 2-1 দিন থেকে আসবি, বাকিটা আমি মায়ের সঙ্গে বুঝে নেব। দরজার বাইরে থেকে বৈশাখী দেবী কান পেতে সবটাই শুনতে থাকে। সে মনে মনে খুবই রেগে যায়। না, এই অপয়া মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদায় করতেই হবে। আমার মেয়ে জামাইয়ের জীবনের উপর একে আমি কোন রকম ভাবে হস্তক্ষেপ করতে দেব না। আমি কয়েকদিনের মধ্যেই ওর বিয়ে দিয়ে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। বৈশাখী দেবী কোয়েলকে তাদের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য কোয়েলের জন্য অনেক দূরে সম্বন্ধ দেখে, তাদের বাড়ি থেকে অনেক দূরে, যাতে কোয়েল চাইলেও যখন তখন নিজের বাড়িতে আসতে না পারে, আর অহনা চাইলেও তার বোনের কাছে ইচ্ছা মতো যেতে না পারে। সে কোয়েলের সঙ্গে প্রদীপ নামে একটি ছেলের বিয়ে দেয়।
প্রদীপ খুবই গরিব ছিল। প্রদীপ তার বোন নন্দিনীর সঙ্গে থাকতো। বিয়ের পর কোয়েল সবই ভাগ্যের পরিহাস বলে মেনে নেয়। সে তার গরিব শ্বশুর বাড়িতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিয়ে সংসার করতে থাকে, কিন্তু তার ননদ নন্দিনী তাকে একদমই পছন্দ করতে পারত না। আরে বাবা, কোথায়? মহারানী কি বাড়িতে আছেন নাকি নেই? এক কাপ চা চেয়েছি, কতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত পেলাম না। নন্দিনীর কথা শুনে কোয়েল তাড়াতাড়ি করে চা নিয়ে চলে আসে। নন্দিনী চা নিয়ে খুবই তাড়াহুড়ো করে চায়ে চুমুক দিতে শুরু করে, কিন্তু চা প্রচন্ড গরম থাকায় তার ঠোঁট পুড়ে যায়, আর এর ফলে সে কোয়েলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আহ, দিলে তো আমার ঠোঁটটা পুড়িয়ে। তুমি ইচ্ছা করে এরকম গরম চা আমাকে খেতে দিয়েছো, তাই না? যাতে এই চাটা খেয়ে আমি জ্বলে পুড়ে মরে যাই। তোমাকে তো আমি খুব সরল মনে করতাম, কিন্তু এখন তো দেখছি আমাকে নিয়ে তোমার খুব প্রবলেম। এ তুমি কি বলছো নন্দিনী? তোমাকে নিয়ে আমার কেন প্রবলেম হবে? আর চা তো গরম হবেই। এখনই তো আমি চাটা করে নিয়ে আসলাম। সবাই তো গরম গরমই চা খায়, কিন্তু চা খাওয়ার আগে যে ফু দিয়ে ঠান্ডা করতে হয় সেটা কি তুমি জানো না? তুমি আগে বললে আমি তোমার জন্য ঠান্ডা চা নিয়ে আসতাম। ওরে বাবা, আমার ঠোঁট পড়িয়ে দেবার পরও তুমি এত বকবক করছো? তুমি এত বড় বড় কথা বলছো কিভাবে? তোমার সাহস তো কম নয়। এই বলে নন্দিনী গরম চা কোয়েলের হাতে ঢেলে দেয়। এর ফলে কোয়েলের হাত পুড়ে যায়। সে ওই পুড়ে যাওয়া হাত নিয়েই সংসারের কাজকর্ম করতে থাকে, কিন্তু তবুও সে প্রীতমকে কিছু বলে না, কারণ সে কোনোভাবেই নিজের সংসারে ঝগড়া অশান্তি সৃষ্টি করতে চাইতো না। কোয়েল, তোমার হাতে কি হয়েছে? এ বাবা, তোমার হাত পুড়ে গেল কিভাবে? তোমার হাতটা পুড়ে গেছে আর আমাকে বললে না তো? না না, আসলে রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। রান্না করে তরকারি নামিয়ে রাখার সময় হাতে তরকারি পড়েছে। কিছু হবে না, এ তো এমনিই ঠিক হয়ে যাবে। এমনি এমনি কি করে ঠিক হবে? তোমার হাত পুড়ে গেছে, মলম লাগাতে হবে, ওষুধ খেতে হবে। তুমি দাঁড়াও, আমি এখনই মলম আর ওষুধ নিয়ে আসছি। আর নন্দিনী, তোর বৌদির হাত পুড়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস না? সারাদিন ঘরে শুয়ে শুয়ে ফোন কাটিস তো, বৌদির হাতে হাতে কাজও তো করতে পারিস। এই শুনে নন্দিনীর খুবই রাগ হয়। বৌদির হাত পুড়ে গেছে? বৌদি, তুমি আমাকে একবারও বলনি তো? তুমি আমাকে একবার বলবে তো? আমার কাছে পুড়ে যাওয়ার মলম ওষুধ দুটোই আছে। তুমি চলো আমার সঙ্গে, আমি দিয়ে দিচ্ছি। আর দাদা, তুই বেকার চিন্তা করছিস কেন? তুই কাজে চলে যা। আমি আজকে বাড়ির সব কাজ করে নেব। বৌদিকে আমি আজকে কোনো কাজই করতে দেব না। হ্যাঁ প্রীতম, তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও। এই শুনে প্রীতমের আর কিছু বলার থাকে না, সে কাজে চলে যায়। কিন্তু নন্দিনী তার বৌদির উপর আবার অত্যাচার করতে শুরু করে। সে রান্নাঘরে গিয়ে গুঁড়ো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়ে আসে। আমার দাদার সামনে তুমি আমাকে খারাপ করতে চাইছিলে, তাই তো? সেই জন্য ইচ্ছে করে তোমার হাত পুড়ে গেছে। সেটা তুমি আমার দাদাকে দেখিয়ে দিলে, যাতে তোমাকে কোনো কাজ করতে না হয়, আমি যাতে খেটে খেটে মরে যাই। অনেকটা হাত পুড়ে গেছে, তাই না? হাতে মলম লাগাতে হবে তো। এই দেখো, আমি মলম বানিয়ে নিয়ে এসেছি। এ কি, এটা তো গুঁড়ো লঙ্কা। তুমি গুঁড়ো লঙ্কার পেস্ট আমার হাতে দেবে বলে এনেছো? আমি এটা দেব না, আমার হাত জ্বালা করবে। তুমি কেন আমার সঙ্গে এমন করো নন্দিনী? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি কি ইচ্ছা করে তোমার দাদাকে দেখিয়েছি যে আমার হাত পুড়ে গেছে? আমি তো চাইলেই তোমার দাদাকে সত্যিটা বলে দিতে পারতাম, বলো। তুমি আমাকে ধমক দিচ্ছ? আমাকে ধমক দিচ্ছ তুমি? দাদাকে যদি তুমি সত্যি কথাটা বলেছো, তাহলে এই বাড়িতে আমি তোমাকে থাকতেই দেব না। তোমাকে ভালোমতো শিক্ষা দিতেই হবে। এই বলে নন্দিনী জোর করে কোয়েলের পুড়ে যাওয়া হাতে গুঁড়ো লঙ্কার পেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কোয়েলের বড় দিদি অহনা এবং তার স্বামী চলে আসে। কোয়েলের উপর অত্যাচার করতে দেখে তারা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার সাহস কি করে হলো কোয়েলের উপর অত্যাচার করার? আমি এখনই তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। এভাবে তুমি মেয়েটাকে কষ্ট দিচ্ছ। আমরা এখানে না আসলে তো কিছুই জানতে পারতাম না। কোয়েল, তুই এখনই প্রীতমকে ফোন কর। প্রীতমকে ডাক এখানে। আমরা প্রীতমকে ছাড়বো না। এদের দুই ভাই বোনকেই আমরা জেল খাটাবো, তবেই আমাদের শান্তি হবে। বিয়ের আগে তুই মায়ের অত্যাচার সহ্য করেছিস, আর এখন তুই তো ননদের অত্যাচার সহ্য করছিস। প্রীতম এসবের ব্যাপারে কিছুই জানে না, ওকে আমি কিচ্ছু বলিনি। আমি বেকার বেকার কোনো ঝগড়া ঝামেলা চাই না। তোরা কিছু করিস না দিদি। ঠিক তখনই সেখানে প্রীতম চলে আসে। আসলে সেদিন কোনো কারণে প্রীতমকে তার কাজে ছুটি দেওয়া হয়েছিল, তাই সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। প্রীতমকে দেখে তার বোন নন্দিনী খুবই ভয় পেয়ে যায়। অহনা প্রীতমকে সব কথা বলে দেয় যে কিভাবে প্রীতমের বোন কোয়েলের উপর অত্যাচার করে। ইস, তুমি আমাকে একটাবার বলতে পারতে আমার বোন তোমার সঙ্গে এইসব করেছে। কি রে বোন, মা মারা যাওয়ার পর আমি তোকে কত কোলে পিঠে করে মানুষ করেছি। তোর বৌদি তোকে কত ভালোবাসে, আর তুই তোর বৌদির উপর এমন অত্যাচার করিস। অনেক হয়েছে, আমরা এখন এখান থেকে চলে যাব, তারপর তুই একা একা থাকবি। এরকম করিস না দাদা,
আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বৌদির মাকে বলতে শুনেছিলাম বৌদি খুবই অপয়া, সেই জন্য আমি বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে দাদা। বৌদি, তুমি দাদাকে বলো না একবার। এভাবেই নন্দিনী খুবই কান্নাকাটি করতে থাকলে কোয়েলের খুবই খারাপ লাগে, তাই সে তার ননদকে ক্ষমা করে দেয়। বিক্রম তার নিজের অফিসে প্রীতমকে একটা ভালো পোস্টের চাকরির ব্যবস্থা করে দেয়। এর ফলে প্রীতমের সংসার থেকে আর্থিক সমস্যার সমাধান হয়ে যায়। এভাবেই কোয়েল তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে।